গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব সংবিধানের শিডিউল যেগুলো আছে তার সম্পর্কে। তো এর আগে আমরা দেখেছি যে সংবিধানের পার্ট আছে, শিডিউল আছে। তো তার মধ্যে পার্ট আর শিডিউল থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে প্রিলিমসে এবং মেইনসে। তো শিডিউল আগে ধরা ছিল 8টা, তো সেটা এখন হচ্ছে 12টা। তো সেই 12টা শিডিউলে কি কি আছে সেটা আজকে আমরা একবার দেখে নেব। শুরু করি তাহলে। তো প্রথমে আছে ধরো ফার্স্ট শিডিউল যেটা সেটা। তো ফার্স্ট শিডিউলে কি আছে? ফার্স্ট শিডিউলের আলোচ্য বিষয় হচ্ছে স্টেটস অ্যান্ড ইউটিজ, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের বিস্তৃতি কতটা, তাদের সীমারেখা, তাদের জুরিসডিকশন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম শিডিউলে। তো যদি প্রশ্ন আসে প্রথম শিডিউলের আলোচ্য বিষয় কি, তাহলে হবে কি স্টেটস অ্যান্ড ইউটিজ অ্যান্ড দেয়ার এক্সটেন্ট অ্যান্ড টেরিটোরিয়াল জুরিসডিকশন। এরপর আসছে সেকেন্ড শিডিউল, দ্বিতীয় নম্বর শিডিউল যেটা, সেখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। সেটা হচ্ছে অ্যান্ড প্রিভিলেজ এক্সেট্রা আর এটিসি অফ প্রেসিডেন্ট, গভর্নর এবং আরো অন্যান্য সাংবিধানিক পদে যারা থাকেন তাদের জন্য। তো এই সেকেন্ড শিডিউলের প্রধান যে প্রশ্নটা আসে যে সেকেন্ড শিডিউল অনুযায়ী কাদের কথা সেকেন্ড শিডিউলে বলা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন আসে, সেটা মাঝে মধ্যে ভুলিয়ে যায়। তো সেকেন্ড শিডিউলের এই প্রিভিলেজের যাদের প্রিভিলেজের কথা বলা হয়েছে 9জন বা 9টি সাংবিধানিক পদের কথা, সেটা অবশ্যই মনে রাখার ব্যাপার আছে। সেটা কি কি আমরা একবার দেখে নিই। এর মধ্যে প্রথমে আছে প্রেসিডেন্ট, তারপরে আছে গভর্নর। তাহলে প্রেসিডেন্ট হচ্ছে কেন্দ্রের মনে রাখার যে সুবিধাটা হবে বা মনে রাখার যে উপায়টা তোমরা করতে পারো সেটা হলো প্রেসিডেন্টের পরে স্টেট লেভেলে কে আসে? গভর্নর। এরপর আছে কি স্পিকার। কিসের স্পিকার? আমাদের হচ্ছে গিয়ে লোকসভা স্পিকার। আর কে? স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ এলএস। তাহলে আর একটা জিনিস কি আসবে নিশ্চয়ই, তোমার আসবে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ আরএস। দেখো হিসেবটা আসছে কি প্রেসিডেন্ট, আমি গভর্নরটা আমি ছেড়েই দিলাম, প্রথমে কেন্দ্রের দিকে যাচ্ছি। প্রেসিডেন্ট, তারপর আসছে স্পিকার আর ডেপুটি স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। তিনটে ঠিক একই রকম স্টেটের তিনটে মনে রাখতে হবে। কিরকম? সেটা হলো গভর্নর, আর হচ্ছে আবার একই রকম ভাবে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের বিধানসভা। আবার তোমার হলো চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ তোমার হচ্ছে বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল যেটা, অর্থাৎ এলসি। তাহলে হলো 6টা। আর আছে 3টে। কি? সেটা হচ্ছে খুব কমন, সেটা হলো একটা জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ হাই কোর্ট আর সিএজি। অর্থাৎ এই 9টা বা এই 9টা সাংবিধানিক পদের কথাই বলা হয়েছে, পদের প্রিভিলেজের কথাই বলা হয়েছে সেকেন্ড শিডিউলে। পদগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার একই রকম ভাবে আমরা আসি থার্ড শিডিউল। থার্ড শিডিউলে কি হয় দেখো, সেকেন্ড শিডিউলে আমরা দেখেছি কি যে প্রিভিলেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে 9টা সাংবিধানিক পদে। এখন থার্ড শিডিউলে হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ওই যে আমরা দেখি না টিভিতে যে শপথ দেওয়া হচ্ছে, তোমার হচ্ছে শপথ গ্রহণ করছে এইরকম যে দেখি, তো সেইগুলো হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? 3 নম্বর শিডিউলে। এখানেও ঠিক 9জন বা 9টি পদের কথাই বলা হয়েছে। কাদের সেটাও আমাদের মনে রাখতে হবে, কারণ প্রশ্নে আবার এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে যে থার্ড শিডিউলে এই পদের কথা বলা হয়েছে বা এদেরকে ইনক্লুড করা হয়েছে এরকম। তাহলে দেখে নি কাদের কথা বলা হয়েছে। প্রথমে আসবে কি ইউনিয়ন মিনিস্টার। তো যারা ধরো ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ যারা কেন্দ্রীয় মন্ত্রী, তাদের ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ওথ বা শপথ নিতে হয়, তো প্রথমে আছে তাদের কথা। এবার কাদের আছে? এবার হচ্ছে এমপিস, অর্থাৎ আমাদের পার্লামেন্টে যারা মেম্বার। আর কি এই এমপি হওয়ার জন্য যখন ভোটে দাঁড়ান ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটদেরও তোমার ভোটে দাঁড়ানোর সময় শপথ নিতে হবে। তাহলে ক্যান্ডিডেটস কিসের জন্য? ফর ইলেকশন অফ এমপি, অর্থাৎ সোজা কথা হচ্ছে লোকসভা ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেটরা দাঁড়ান। তাহলে এখানে গেল 3টে। ঠিক একই রকম ভাবে আরো 3টে আমরা করতে পারি। কিরকম? স্টেটের। সেটা কি? স্টেটের মিনিস্টার যারা থাকেন তাদের শপথের কথা। এমএলএ অর্থাৎ স্টেটের যারা
বিধানসভা বা বিধান পরিষদের সদস্য তাদের, আর ঠিক একই রকম ভাবে যারা স্টেট লেভেল অ্যাসেম্বলির জন্য ভোটে দাঁড়ান। তাহলে হলো 6টা, আর হচ্ছে 3টে পদ। সেই 3টে পদ আবার কমন, যেটা আমরা সেকেন্ড শিডিউলে দেখেছি সেটাই, অর্থাৎ জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজেস অফ হাই কোর্ট এবং সিএজি। এবার আমরা দেখবো ফোর্থ শিডিউল। ফোর্থ শিডিউল থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ফোর্থ শিডিউলের আলোচ্য বিষয় কি। ফোর্থ শিডিউলে আছে অ্যালোকেশন অফ সিটস অফ আরএস টু স্টেটস এন্ড ইউটিস, অর্থাৎ রাজ্যসভার সিটের যে তোমার হচ্ছে বন্টন, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তার কারণ রাজ্যসভার যে সিট আছে সেখানে সব স্টেট মানে সব রাজ্য বা সব ইউটিতে তো সমান সংখ্যক এমপি সেখান থেকে নির্বাচিত বা মনোনীত হতে পারেন না, সেটা হয় তোমার হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা নিরিখে। তো সেই পদ্ধতি বা কোন পদ্ধতিতে কিভাবে বিভিন্ন মানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য এবং হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যসভায় তোমার হচ্ছে যারা সদস্য তাদের মনোনীত বা নির্বাচিত করা হবে, সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোথায়? সেটা হচ্ছে ফোর্থ শিডিউল। এরপর আমরা দেখবো ফিফথ শিডিউল। ফিফথ শিডিউল যেটা, সেখানে আছে তোমার মূলত আলোচ্য বিষয় হচ্ছে শিডিউল ট্রাইব আর শিডিউল এরিয়া। তো আমরা জানি শিডিউল ট্রাইব আমাদের দেশে অনেকে আছেন, আর অনেক তাদের বসবাসের নিরিখে বা তাদের যারা যেখানে বাস করেন এরকম কিছু এরিয়াকে আবার শিডিউল এরিয়া ঘোষণা করা হয়েছে, যাতে সেখানে তাদের জীবনযাত্রা ব্যাহত না হয় কোনোভাবে। তো এই যে শিডিউল এরিয়া বা শিডিউল ট্রাইব যারা আছেন তাদের যে তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ তাদের এবং কন্ট্রোল বা তাদের নিয়ন্ত্রণ বা তাদের অথরিটি কে হবে, তাদের উপর কিভাবে তাদের ডেভেলপমেন্ট হবে, কারা দেখবেন, কি বোর্ড গঠন করা হবে। যেমন ধর আমরা জানি যে ট্রাইবাল পিপলদের ক্ষেত্রে যেমন আমাদের গভর্নর বা রাজ্যপাল বিশেষ কিছু ক্ষমতা ভোগ করেন তাদের ব্যাপারে, তাদের উন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এরকম কিছু বিশেষ বিশেষ প্রভিশন যেগুলো ট্রাইবাল এরিয়া এবং শিডিউল এসটি যারা আছেন তাদের এবং শিডিউল এরিয়া ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন আছে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে ফিফথ শিডিউলে। এবার আমরা দেখবো মানে 6 নম্বর শিডিউল, 6 শিডিউল। 6 নম্বর শিডিউল আছে আমাদের সংবিধানে, তার আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে ট্রাইবাল এরিয়া বা ট্রাইবাল পিপল। তো এখানে একটু ভুলিয়ে যায় যে 5 নম্বরে কি আছে, 6 নম্বরে কি আছে। মনে রাখবে 5 নম্বরটা হচ্ছে ইন জেনারেল শিডিউল এরিয়া আর শিডিউল ট্রাইবদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, কিন্তু 6 নম্বরটা হচ্ছে স্পেসিফিক নর্থ ইস্ট সম্পর্কে। অর্থাৎ 5 নম্বরে সবার জন্য একটা জেনারেল প্রভিশন দেওয়া হয়েছে পুরো ভারতবর্ষের জন্য, কিন্তু 6 নম্বর শিডিউলে নর্থ ইস্টের যারা ট্রাইবাল মানুষজন, উপজাতির মানুষ আছেন তাদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বিশেষ কিছু প্রভিশনের কথা বলা হয়েছে। সেটাই হচ্ছে আমাদের 6 নম্বর শিডিউলের আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে বলে রাখি যে এটা ছিল তখন প্রভিশন রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াজ অফ 4টে স্টেট, কি কি? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তো যেহেতু তখন যখন আমাদের দেশটার ফর্মেশন হয়, শুরুতে আজকের মতো তো নর্থ ইস্টের ছিল না, তখন এই 4টে স্টেটের কথাই বলা হয়েছিল। এখন মোটামুটি প্রায় নর্থ ইস্টের সব জায়গায় এই তোমার হচ্ছে শিডিউলের আওতায় চলে আসে। পুরো নর্থ ইস্টের যে ট্রাইবাল এরিয়া আছে সেটা সবটাই এই শিডিউল অনুযায়ী তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা হয়ে থাকে। তো এটা গেল স্পেসিফিক প্রভিশন রিগার্ডিং নর্থ ট্রাইবাল পিপল অফ নর্থ ইস্ট। এবার আমরা আসি 7 নম্বর শিডিউলে। তো আমাদের 7th শিডিউলের আলোচ্য বিষয় হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। ডিভিশন অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার বন্টন, কার মধ্যে? কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে। অর্থাৎ হচ্ছে দেখো আমাদের দেশে যেহেতু তোমার হচ্ছে রাজ্যের সমষ্টি, আমাদের বলা হয় ইউনিয়ন অফ স্টেটস, তো সেক্ষেত্রে কিছু রাজ্যের ক্ষমতা থাকে, কিছু বিষয়ে কেন্দ্রের ক্ষমতা থাকে, কিছু বিষয়ে উভয়ই তোমার হচ্ছে ক্ষমতা ভোগ করে। তো সেই অনুযায়ী এই ক্ষমতার বন্টন অনুযায়ী ভারতবর্ষের বা প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলোকে 3টে তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা কি কি? সেটা হচ্ছে তোমার ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকা, স্টেট লিস্ট বা হচ্ছে রাজ্য তালিকা, আর কনকারেন্ট লিস্ট বা হচ্ছে তোমার যুগ্ম তালিকা। তো এই ইউনিয়ন লিস্ট যেটা আছে সেটা মূলত কেন্দ্রের ক্ষমতা যে বিষয়গুলোতে আছে তার সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এখানে কেন্দ্র একাই তোমার হচ্ছে এই বিষয়ে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণের ক্ষমতা ভোগ করে। সেখানে আগে ছিল 97টা বিষয়, পরে বেড়ে হয়েছে 100টা বিষয়। তো এর উল্লেখযোগ্য এই ক্ষেত্রে বিষয়গুলো কি কি? যেমন হচ্ছে তোমার প্রতিরক্ষা,
তো তোমরা সবাই জানো প্রতিরক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের নীতিটাই শেষ কথা, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকে না। একই রকম ভাবে আছে তোমার পোস্ট, তারপরে হচ্ছে রেলওয়ে, তারপরে তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য, এই সব হচ্ছে কেন্দ্রীয় তালিকার মধ্যে আসে। তারপর আমরা দেখবো রাজ্য তালিকা। রাজ্য তালিকায় প্রথমে বিষয় ছিল 66টা, পরে সেটা আবার কমে গিয়ে হয়েছে এখন 61। তো রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয় রাজ্য সরকার তার নীতি নির্ধারণ করা বা আইন প্রণয়ন করা ইত্যাদি মানে একছত্র ক্ষমতা ভোগ করে। কিরকম? সেটা হলো তোমার যেমন পুলিশ মানে প্রশাসন যেটা থাকবে, পুলিশ সে যে অ্যাডমিনিস্ট্রেশন বা যেটাকে আমরা বলি ল অ্যান্ড অর্ডার, সেটা মেনটেনের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা থাকে। তারপর যেমন তোমার হচ্ছে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ, এই ব্যাপারেও রাজ্য একটাই ক্ষমতা ভোগী। তারপর তোমার হচ্ছে যেমন এগ্রিকালচার বা কৃষি, এই বিষয়গুলো। আর আসে কি? আর আসে কনকারেন্ট লিস্ট। সেখানে আগে ছিল তোমার 47টা বিষয়, সেটা এখন বেড়ে হয়েছে 52টা। তো এই 47টা বিষয় থেকে যেটা 52টা হয়েছে, তার মধ্যে কি কি আছে? তার মধ্যে তোমার আছে যেমন হলো শিক্ষা, যেমন হচ্ছে তোমার অরণ্য বা ফরেস্ট, এগুলো। আরো যেটা যুগ্ম তালিকা, সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণ করতে পারে, তবে যদি কোনো রকম ডিসপিউট হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনটাই বলবৎ থাকে। তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোথায়? 7 শিডিউলে। অর্থাৎ 7 শিডিউল আমাদের দেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো বা প্রশাসনিক পরিকাঠামো যেটা, তার বেস বা ভিত্তি। এরপর আমরা দেখবো 8 শিডিউল। 8 নম্বর শিডিউলের আলোচনার বিষয় হচ্ছে ভাষা। তো আমরা জানি ভারতবর্ষের তোমার হচ্ছে কয়েক হাজার ভাষা আছে এবং কয়েকশো ভাষায় ভারতবর্ষের মানুষজন মানে বিশাল সংখ্যক মানুষজন কথা বলেন। তো সেক্ষেত্রে সংবিধান কিন্তু প্রথমে যখন সংবিধান প্রণয়ন হয় 14টা ভাষাকে সাংবিধানিক ভাষা বলে স্বীকৃতি দিয়েছিল। সেই 14টা ভাষা হচ্ছে যেগুলো মূলত যার বেসিস আমাদের রাজ্যগুলোর ভাগ হয়েছে না, আমাদের রাজ্যের ভাগের ভিত্তিতে মূলত হচ্ছে ভাষা, সেই ভাষাগুলো। তখন কি কি ছিল? তখন যেমন তোমার ছিল যেমন গুজরাটি, মারাঠি, তেলেগু, তামিল, বাংলা ইত্যাদি। এই যে ভাষা রাজ্যের বেসিসে বিভিন্ন রাজ্যের যে মুখ্য ভাষা, সেইগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। তো পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে দেখা যায় যে আরো কিছু ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন, তাই শুরুতে 14টা ভাষাকে স্বীকৃতি দিলেও এখন আমাদের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টা। তো সেই 22টা 3টে তোমার অ্যামেন্ডমেন্টে করা মানে বেড়েছে। এখান থেকে প্রশ্ন আসে যে কোন অ্যামেন্ডমেন্টে কত সালে কি কি ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে, এটা একটু দেখে নিও বা মনে রেখো। প্রথমে স্বীকৃতি দেওয়া হয় 21তম অ্যামেন্ডমেন্টে সিন্ধি ভাষাকে। তো এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটটাও হচ্ছে জরুরি। ওই সময় দেখবে ভারত পাকিস্তানের মধ্যে তোমার হচ্ছে যুদ্ধের বাতাবরণ ছিল। সিন্ধি ভাষা মানে বুঝতে পারছো কাশ্মীরি, ওই কাশ্মীর এরিয়ার লোকজনের ভাষা। সেই সময় তাদেরকে স্বীকৃতি দেওয়া বা তাদেরকে সংবিধানে স্বীকৃতি দেওয়াই হয়েছিল সিন্ধি ভাষাকে স্বীকৃতি দিয়ে। তো এটা ওই রকম একটা প্রেক্ষাপট মনে রাখার জন্য খুব সুবিধা যে 67-এর যুদ্ধের সময় এটা হয়েছে। আর অ্যামেন্ডমেন্টের নাম্বার হচ্ছে 21তম অ্যামেন্ডমেন্ট। এরপরে আসে কি সিন্ধির পরে আবার 71তম, এখন মনে রাখার জন্য সুবিধা হচ্ছে 21-এর পরে 71তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে দেখো? 92 সালে। 92 সালে তখন কি হয়? আরো 3টে ভাষাকে তোমার হচ্ছে অ্যাড করা হয়। কি কি? সেটা হচ্ছে কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। কোঙ্কনি মানে হচ্ছে দেখবে মারাঠা আর কোঙ্কনি ভাষা তো একই রকম নয়। প্রথমে মারাঠাটা প্রথম থেকে স্বীকৃত, পরে আবার কোঙ্কনি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। আর দেওয়া হয় কাকে? মণিপুরি। তারপর দেওয়া হয় কাকে? নেপালি। কারণ নেপালি ভাষায় ভারতবর্ষের প্রচুর লোকজন কথা বলেন, এটা তো নেপালের ভাষা নয়, ভারতেরও ভাষা, তাই পরে নেপালি ভাষাটাকেও তোমার অন্তর্ভুক্ত করা হয়। তারপরে লেটেস্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার 92তম অ্যামেন্ডমেন্টে। সেটা হয়েছে তবে 2003 সালে। সেখানে আরো 4টে ভাষাকে তোমার হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার প্রথমে আসে সাঁওতালি ভাষা, যেটা অনেক পরে স্বীকৃতি পেয়েছে। আমরা জানি যে সাঁওতালি ভাষার নিয়ে এখন অনেক কাজ হয়, অনেক ডেভেলপমেন্ট হয়। তাছাড়া আছে তোমার বোড়ো, ডোগরি আর মৈথিলি। এর মধ্যে তোমার এই প্রথম 3টে ভাষাই হচ্ছে ট্রাইবাল মানুষজনের ভাষা, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। মৈথিলি ভাষা হচ্ছে মধ্য ভারতের ভাষা। তো এই জন্য প্রথমে ছিল 14টা, পরে একটা প্লাস 3টে প্লাস 4টে মিলে আরো 8টা অ্যাড করে করা হয়েছে 22টা। কারণ 9 শিডিউল শুরুতে ছিল না। প্রথম অ্যামেন্ডমেন্ট 1951 সালে তোমার প্রথম যে সংবিধান সংশোধনী, তার মাধ্যমে 9ম শিডিউলটাকে অন্তর্ভুক্ত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন
যে ভারতবর্ষের প্রথম সংবিধান কবে সংশোধন হয়েছিল, 51, আর সেটার বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল নবম শিডিউলের অন্তর্ভুক্তিকরণ। তো এই নবম শিডিউলে কি আছে? কিছু বিশেষ তোমার হচ্ছে আইনের কথা বলা হয়েছে, যেমন যেগুলো মেইনলি হচ্ছে রিলেটেড টু ল্যান্ড রিফর্মস, অর্থাৎ অ্যাবলিশন অফ জমিনদারি অ্যাক্ট ইত্যাদি যেগুলো ছিল, সেইগুলোর ক্ষেত্রে কিছু তোমার বিশেষ প্রভিশন দেওয়া হয় যে এইগুলোর উপর ফার্দার কোনো জুডিশিয়াল রিভিউ বা স্ক্রুটনি আর হবে না। তবে কি হয়েছিল, 9 শিডিউলের পরে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে না, 1973 সালের পরে যে সব আইন প্রণয়ন হয়েছে সব ক্ষেত্রে সেগুলো জুডিশিয়াল রিভিউর জন্য ওপেন। তো এটাই হচ্ছে 9 শিডিউলের গল্প। এবার আমরা আসছি 10 শিডিউল। 10 শিডিউল ভীষণ গুরুত্বপূর্ণ। 10 শিডিউলের হচ্ছে তোমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। তো এই অ্যান্টি ডিফেকশন ল কি? যারা এখন তোমার হচ্ছে মোটামুটি ইতিহাস পড়েছো বা তোমার রাজনৈতিক খবরটাও দেখো, তারা জানবে যে একটা ব্যাপার আছে যে একটা পার্টির হয়ে দাঁড়ায়, তারপর অন্য পার্টিতে গিয়ে জয়েন করে, তারপর তোমার হচ্ছে এরকম ভাবে কি হয়, বিভিন্ন সরকার গঠন হওয়ার পরেও একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই অ্যান্টি ডিফেকশন ল তোমার হচ্ছে 85 সালে 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 10 শিডিউলটা তোমার হচ্ছে তৈরি হয় এবং অ্যান্টি ডিফেকশন ল এর বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়। কেন? কারণ ওই সময় দেখবে ওটা রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনকার গল্প। সেই সময় এরকম একটা ব্যাপার হচ্ছিল যে ওই দলত্যাগ নীতি বা দল পরিবর্তন চলছিল ম্যাসিভ আকারে। তার ফলে সেই সময় কেন্দ্র সরকারের স্টেবিলিটি বা কেন্দ্র সরকার স্থিতিশীল ছিল না। তো এইরকম ভাবে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রে যাতে এই পালা বদলের ফলে গভর্নমেন্ট পড়ে না যায় বা গভর্নমেন্টের তোমার হচ্ছে সরকারের মধ্যে স্থিতিশীলতা নষ্ট না হয়, সেই জন্য এই দলত্যাগ বিরোধী নীতি প্রণয়ন করা হয় 1985 সালের 52তম অ্যামেন্ডমেন্টের দ্বারা এবং 10 শিডিউলে অন্তর্ভুক্ত। এবার হচ্ছে 11 আর 12। 11 আর 12 শিডিউল মূলত আলোচনা করে তোমার হলো লোকাল গভর্নমেন্ট বা আমরা যেটা এখন বলি না 3 টায়ার গভর্নমেন্ট, ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা, যেটা একদম হচ্ছে গ্রাসরুট লেভেল আছে সেটা সম্পর্কে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত সম্পর্কে। তো কি হয়, 1992 সালে দুটো অ্যামেন্ডমেন্ট হয়, 73তম অ্যামেন্ডমেন্ট আর 74তম অ্যামেন্ডমেন্ট। এই দুটো অ্যামেন্ডমেন্টে ভারতবর্ষে যেগুলো তোমার হচ্ছে লোকাল স্তরের অ্যাডমিনিস্ট্রেশন, তার একটা আমূল পরিবর্তন করা হয়। সেই আমূল পরিবর্তনটাই হচ্ছে 11 নম্বর আর 12 নম্বর শিডিউলের অন্তর্ভুক্ত। 11 নম্বর শিডিউলের অন্তর্ভুক্ত হচ্ছে পঞ্চায়েতের বিষয়বস্তু, অর্থাৎ পঞ্চায়েতের 3 টায়ার যে সিস্টেম সেটা কিরকম হবে, তার মেম্বার কিভাবে নির্বাচিত হবে, সব কিছু মিলে হচ্ছে 11 নম্বর শিডিউল। সেখানে 29টা বিষয় নিয়ে আলোচনা করা হয়, মানে 29টা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়। আর হচ্ছে 12 নম্বর শিডিউল, সেটা 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয় কি, মিউনিসিপ্যালিটিস বা পৌরসভা। এখানে 18টা বিষয়কে সেই মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়। তো 11 আর 12 হচ্ছে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। এখান থেকে মূল প্রশ্ন আসে, কোন সালে কততম অ্যামেন্ডমেন্টে এই শিডিউলের অন্তর্ভুক্তি করা হয় আর সেখানে কতগুলো বিষয়কে তখন স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এটা মনে রেখো যে 92 সালের 73 74তম অ্যামেন্ডমেন্ট, 11 নম্বর হচ্ছে পঞ্চায়েত আর 12 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো এই হলো আমাদের 12টা শিডিউলের আলোচনা। এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা আমরা পড়ার মাঝে মাঝে আলোচনা করে নিয়েছি। তাহলে আজকে এইটুকুই। পরবর্তীতে আলোচনা করব সংবিধানের বিভিন্ন পার্ট।